25 তারিখে যখন ঘটনাটা শুরু হয় ওই মুহূর্তে আমার একটু সন্দেহ থাকলেও বিদ্রোহ সম্পর্কে, এটা বিদ্রোহ না অন্য কিছু। 26 তারিখ সকালের মধ্যে আমি নিশ্চিত যে এটা কোনো অবস্থাতেই বিদ্রোহ ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটার সাথে দেশের ভিতরে এবং বাহিরের সম্পৃক্ততাও ছিল। সুতরাং বিদ্রোহ হলে যেটা হয়, কয়েকটা বিষয় বা সমস্যার উপর ভিত্তি করে সৈনিক অসন্তোষ হয়, বিষয়গুলো অ্যাড্রেস করলেই সাধারণত বিদ্রোহটা প্রশমিত হয়ে যায়। বাট এই বিডিআর বিদ্রোহের, তথাকথিত বিদ্রোহের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে দাবি তাদের ছিল, একটা লিফলেট কয়েকদিন আগে 21 ফেব্রুয়ারি তারিখে যেটা ছাড়া হয়, বিদ্রোহীরা যখন হত্যাকাণ্ড চালাচ্ছিল এই দাবির ব্যাপারে তাদের কোনো আগ্রহ ছিল না এবং এটা রীতিমতন বেছে বেছে অফিসারদেরকে, এবং বলা যায় তালিকা ধরে ধরে অফিসারদেরকে হত্যা করা হয়েছে। এবং সবথেকে যেটা দুঃখের বিষয়, যে হত্যার একটা যে নমুনা, যে শুধু মৃত্যু নয়, এই মৃত্যুকে স্মরণীয় করা বা বীভৎস আকার দেওয়ার জন্য একটা পরিকল্পনা ছিল, যেটা বাস্তবায়িত হয়েছে। সেটার সাথে এই অফিসারদের পরিবারের নির্যাতন, তাদের প্রপার্টি ধ্বংস করা এবং সার্বিকভাবে এই বাহিনীকে ধ্বংস করা, বা বাহিনীতে ভবিষ্যতে যেন কোনো প্রজন্ম তাদের ছেলেমেয়েদেরকে সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত না করে, তাদের পরিবারকে যেন বিডিআরের সাথে সম্পৃক্ত, বিডিআর পরিবার অফিসারদের বা সেনা অফিসারদের সাথে সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক করতে নিরুৎসাহিত করে, সন্তানরা যেন তাদের পিতামাতা সম্পর্কে লজ্জিত হয়, এরকম একটা পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। সত্যিকার অর্থে আমি যে জন্য এটাকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত করছি, যে হত্যাকাণ্ডর পিছনে আমাদেরকে দেখতে হবে কে লাভবান হয়েছে। এই দুটো বিষয় দেখলেই হবে, দেশের ভিতরে কে লাভবান হয়েছে, দেশের বাইরে কে লাভবান হয়েছে। তো এই দুটো বিষয় যদি আমরা পর্যালোচনা করি, যে কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন লোক বা যে কোনো নাগরিক নিশ্চিত হতে পারবেন যে কেন এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছিল। আমার ধারণা 2009-এর 25 ফেব্রুয়ারির পূর্বে এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ রাইফেলস একটা অত্যন্ত দক্ষ এবং কার্যকর বাহিনী হিসেবে সুপরিচিত ছিল। পাকিস্তান ভারতের যে সীমান্ত, সেই সীমান্তকে বাদ দিলে বাংলাদেশ বা অন্যান্য দেশের সাথে যে সীমান্ত রয়েছে আমাদের প্রতিবেশীর, এই ক্ষেত্রে বাংলাদেশ রাইফেলসের ভূমিকা অত্যন্ত নিশ্চিত এবং সুস্পষ্ট ছিল। তা সেই ধারণা থেকে প্লাস 2001 সালে যে রৌমারী পাদোয়া যে সংক্ষিপ্ত একটা বর্ডার ফোর্সের মধ্যে যে কনফ্লিক্টটা হয়েছিল, ওইটার আমার একটা প্রতিশোধমূলক ব্যবস্থা ছিল বলে আমি মনে করি। ওইটাতে একটা ধারণা হয়ে গিয়েছিল যে বাংলাদেশ রাইফেলস একটা অত্যন্ত দক্ষ একটা বাহিনী, যেটা সামরিক অফিসার দ্বারা পরিচালিত। হয়রাজ আমাদের প্রতিবেশীর যে বর্ডার ফোর্স, যেটাকে বিএসএফ বলে, বর্ডার সিকিউরিটি ফোর্স, আমরা বলতাম বাংলাদেশ রাইফেলস এবং গার্ডস, বিজিবি যেটা নাম হয়েছে এখন, এটার মধ্যে একটা পার্থক্য আছে। গার্ড মানে আমি পাহারা দিচ্ছি, আর রাইফেলস মানে আমি একটা সশস্ত্র অবস্থায় আমার অবস্থান নিশ্চিত করছি। তো এই ফোর্সটাকে নিষ্ক্রিয় করা, এটাও একটা উদ্দেশ্য ছিল। দেশের মধ্যে যেটা ছিল, হয়তো রাজনৈতিক দল যেটা ক্ষমতা গ্রহণ করেছে, তাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে এই সামরিক বাহিনী বিভিন্ন সময় ক্ষমতায় হস্তক্ষেপ করে। তো সুতরাং ভবিষ্যতে যাতে যে কোনো সরকারের ক্ষমতায় তারা অংশগ্রহণ বা হস্তক্ষেপ না করতে পারে, তাদেরকে একটা বড় ধরনের শিক্ষা দেওয়ার প্রয়োজন। এছাড়াও 15ই আগস্ট একটা বিষয়, সেখান থেকেও একটা প্রতিশোধের স্পৃহা জেগে উঠেছিল বলে আমার মনে হয়। সেই সমস্ত ঘটনা মিলেই এই সশস্ত্র বাহিনীকে নিষ্ক্রিয় ও অকার্য করার পদক্ষেপ হিসেবেই এই 25 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডটাকে বেছে নেওয়া হয়েছিল। তো সেই হিসাবে ধরতে গেলে রাজনৈতিক একটা উদ্দেশ্য সফল হয়েছে, রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘস্থায়ী এবং বাধাহীন করা একটা উদ্দেশ্য, আর পার্শ্ববর্তী দেশের যেটা ছিল একটা অকার্যকর বর্ডার গার্ড রাইফেলস না, সেটা আমার মনে হয় শতভাগ গত 15 বছরে নিশ্চিত করা হয়েছিল। 26 তারিখে বিকালে কোনো রকম সামরিক অভিযান ছাড়াই কিন্তু
এই বিদ্রোহের হত্যাকাণ্ডের যে পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন শেষে হত্যাকারীরা একটা গ্রুপ 25 তারিখ রাত এবং 26 তারিখ বেলা 2টার মধ্যে তারা পিলখানা বিডিআর সদর দপ্তর কমপ্লেক্স যেটা আছে সেটা থেকে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়। এটার কারণ আমি এই জন্য বলতেছি যে পুলিশ, র্যাব যেটা সশস্ত্র মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাহিনী, এছাড়া সেনাবাহিনীর একটা ব্যাপক উপস্থিতি ওখানে থাকা সত্ত্বেও প্রকৃত অর্থে পিলখানাতে কোনো কর্ডন করা হয়নি। এই 30 ঘন্টা বা 32 ঘন্টা এই অপারেশন চলাকালে কোনো অবস্থাতেই 1 মিনিটের জন্যও পিলখানা কমপ্লেক্সটাকে ঘেরাও করে রাখা হয় না, যার ফলে বিদ্রোহীরা এবং হত্যাকারীরা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। রাতের আঁধারে আমরা যেটা দেখেছি 4টা আনরেজিস্টার্ড অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকেছিল সবার সামনে, কোনো রকম বাধা ছাড়া তারা ঢুকেছে এবং অল্পক্ষণের মধ্যে আবার বেরিয়ে গিয়েছে। নিয়ম হচ্ছে যে যখন এই ধরনের পরিস্থিতি হয় এবং যেখানে নিশ্চিত হত্যাকাণ্ডর প্রমাণ পাওয়া গিয়েছে, ডেড বডি অনেকগুলা তখন আমাদের সরকারের বা আমাদের হস্তগত হয়েছে। এছাড়াও দেশি কোনো মিডিয়াতে কোনো খবর না থাকলেও প্রতিবেশী ভারতীয় মিডিয়াতে স্পষ্ট খবর ছিল ডিজি, তার স্ত্রী এবং 1-2 জন অফিসারের মৃত্যু সম্পর্কে। তার মানে ভিতরে হত্যাকাণ্ড ঘটেছে এটা নিশ্চিত। তারপরেও বিডিআর কমপ্লেক্সে আনরেজিস্টার্ড 4টা অ্যাম্বুলেন্স ঢুকে এবং কোনো রকম চেকিং ছাড়া, কোনো রকম ভেরিফিকেশন ছাড়া তারা বেরিয়ে যায় অনিশ্চিত গন্তব্যে। যে তথ্য পরবর্তীতে কোনো তদন্ত কমিশন বা কমিটি কখনো জানতে পারে না যে এটার প্যাসেঞ্জার কারা ছিল, প্রথম বিষয়। সেকেন্ড হচ্ছে যে তদন্ত কমিটি হয় 27 তারিখে সকালে, 26 তারিখে বিকালে যখন মোটামুটি অভ্যুত্থান শেষ হয়ে গেছে ঘোষণা দেওয়া হয়, তারপরে সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনী পিলখানায় প্রবেশ করে। 27 তারিখে বেলা 11টার দিকে আমার কাছে ফোন আসে যে এরকম জাতীয় একটা তদন্ত কমিশন হয়েছে এবং সেটার আমি সেনাবাহিনীর তরফ থেকে জ্যেষ্ঠ প্রতিনিধি, এবং শুধু সেনাবাহিনীর তরফ থেকে না, নৌ এবং বিমান বাহিনী এবং আমাদের জ্যাক ব্রাঞ্চের যে প্রতিনিধি তাদের মধ্যে সব থেকে জ্যেষ্ঠ হতে মোটামুটি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠতম প্রতিনিধি হিসেবে আমি সেই কমিটিতে উপস্থিত থাকবো। এছাড়াও সর্বমোট ওখানে 12 জন সদস্য ছিল, একজন সদস্য সচিব ছিলেন। এটা হচ্ছে জনাব প্রথম যে কমিটিটা হয় মৌখিকভাবে, এটাতে কনভেনার ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সাহারা খাতুন, এবং ডেপুটি কনভেনার ছিলেন কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী। আমাদেরকে বেলা 3টার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডাকা হয়। ওখানে যখন আমরা সবাই সম্মিলিত হই, আলাপ এবং চা চক্রের পরিচিতির এক পর্যায়ে আমি প্রশ্ন উঠাই যে মাননীয় মন্ত্রী, এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি না জাতীয় পর্যায়ের কোনো তদন্ত কমিটি? সাথে সাথে মানে চা খাওয়ার বা অন্যান্য যে একটা হালকা পরিবেশ ছিল, আমার প্রশ্নের সাথে সাথে বিষয়টা গম্ভীর আকার ধারণ করে। মন্ত্রী একটু অসন্তুষ্টর সাথে আমাকে প্রশ্ন করে, কেন আপনি জানেন না এটা জাতীয় কমিটি? তখন আমি পাল্টা প্রশ্ন করি, মাননীয় মন্ত্রী, আপনি এবং জনাব কামরুল 25 তারিখ রাত্রে দীর্ঘ সময় পিলখানার ভিতরে আপনারা ছিলেন, সেই সময় আপনারা কি করেছেন এবং বিদ্রোহ দমনে আপনাদের ভূমিকা কি ছিল? এটা তো আপনাকে জাতীয় কমিটি, আপনাদের দুজনকেই জাতীয় কমিটিকে বলতে হবে। তাহলে আপনারা কি করে কনভেনার এবং ডেপুটি কনভেনার হন? সাথে সাথে আমাদের ওইখানকার অবস্থান, চা খাওয়া চক্র শেষ, আমরা পিলখানার উদ্দেশ্যে রওনা দিই। পিলখানা ঘুরে ফেরত আসি সন্ধ্যার পরে। পরদিন সকালে আমাকে জানানো হয় ওই প্রথম কমিটি বাতিল, মানে স্বরাষ্ট্রমন্ত্রী কনভেনার না এবং কামরুল ইসলাম বা কমিটি পুরোটাই বাতিল। বেলা 1টার দিকে নতুন আবার ফোনে, এখনও লিখিত বা গেজেট কোনো কিছুরই প্রশ্ন ওঠে নাই, দ্বিতীয় ফোন আসে বেলা 1টার দিকে যে স্যার দ্বিতীয় কমিটি, আমার পরিচিত একজন আর্ম ফোর্সেস ডিভিশন থেকে ফোনে জানায়, স্যার নতুন কমিটি হয়েছে কিন্তু এটাতে আপনি নাই। আমি বলি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি নিশ্চিত হয়ে যাই যে ঠিক আছে, আমি নাই, আমার চিন্তার কোনো কারণ নেই। সেনা সদরে আমি যেহেতু একজন পরিচালক ছিলাম, আমাদের অফিস ছিল 2:30 পর্যন্ত। আমি 2:30টার সময় অফিস থেকে বেরোবো, আমার সময় আবার ফোন আসে যে স্যার দ্বিতীয় কমিটিও বাতিল, যেহেতু আপনাকে বাদ দেওয়া হয়েছে।
আপনাকে বাদ দিলে এই তদন্ত কমিটি সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা এই কমিশনকে মানবে না, বিধায় দ্বিতীয় কমিটিও বাতিল করা হয়েছে। আমার জন্য এটা তখন সেই মুহূর্তে একটা বিরাট একটা দায়িত্ব, এবং আমার মনে হয়েছে যেন একটা গুরু দায়িত্ব আমার উপরে আসতে যাচ্ছে, যে সেনাবাহিনীর এই জুনিয়র অফিসারদের ব্যাপক একটা আস্থা আমার উপরে। কিন্তু ওই দিন 3টার সময় যে মিটিংটা নির্ধারিত ছিল, ওই মিটিংটা বাতিল হয়। যে 27 তারিখ প্রথম মিটিং হয়, 28 তারিখের যে মিটিং ছিল ওটা বাতিল হয়ে যায়, 29 তারিখে বিকালে মিটিং শুরু হয়। তখন 29 তারিখ সকালে আমি জানতে পারি জনাব আনিসুজ্জামান সচিব, তার নেতৃত্বে বাকি সব সদস্যকে এক রেখে জনাব কামরুল এবং মন্ত্রী সারা খাতুনকে বাদ দিয়ে বাকি অন্যান্য সদস্যরা থাকি আমরা, একটা কমিটি গঠন হয়। সেই সদস্যরা কার্যক্রম শুরু করে। এটা হচ্ছে প্রথম জাতীয় কমিশন। গেজেটটা পাবলিশ হয় 3 মার্চ 2009, যদিও আমরা 27 তারিখ থেকে কার্যক্রম শুরু করেছিলাম। দ্বিতীয় আর একটা কমিটি গঠন করা হয় সেনাবাহিনীর অফিসারদের চাপে। সেনাবাহিনীর অফিসাররা, বিশেষ করে জুনিয়র অফিসাররা যখন সেনাপ্রধানকে চাপ দেন যে তদন্ত একটা হওয়া উচিত, বা তারা অলরেডি একটা আভাস পেয়েছিল জাতীয় কমিটির যে দায়িত্ব ছিল সেটা মোটেও স্পষ্ট ছিল না। একটা কমিশন, জাতীয় কমিশনের দায়িত্ব ছিল শুধু ঘটনার পটভূমি বের করা, কারণ উদ্ঘাটন এবং অন্যান্য প্রাসঙ্গিক, এটাতে দোষী সাব্যস্ত করা, কোনো নিরাপত্তা, কারা জড়িত, কী শাস্তি রিকমেন্ডেশন, এই সংক্রান্ত কোনো চাহিদাই এই কমিশনের ছিল না। বিধায় এটা একটা দায়সারা কমিশন হিসেবে সবাই বুঝে গিয়েছিল। এটা হচ্ছে দ্বিতীয় কমিশন। সুতরাং আর্মির তরফ থেকে জেনারেল জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যিনি বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়। এটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ কমিটি বলা যেতে পারে। এটার আর একটা মূল উদ্দেশ্য ছিল যে এই 57 জন অফিসারের তাদের মৃত্যু এবং পারিবারিক ভাতা, পেনশন এই সংক্রান্ত ফর্মালিটিজের কারণেও একটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হওয়া প্রয়োজন, সেইটাই একটা উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে যে সেনাবাহিনীর তরফ থেকে নতুন কোনো তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয় কিনা। বাট বাস্তব ক্ষেত্রে তাদেরকে এত বেশি বাধা দেওয়া হয়, তাদেরকে কার্যক্রম করতে বা তাদের প্রয়োজনীয় সাক্ষী বা আলামত সংগ্রহে তাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয় নাই, যার ফলে ওটাও একটা নিষ্ক্রিয় কমিটি ছিল। তৃতীয় যে কমিটিটা হয় সেটা তদন্ত হয়, সেটা আসলে ক্রিমিনাল ইনভেস্টিগেশন যেটা হয় আবুল কাহার আকান্দের যখন মামলা হয় কোর্টে, এবং সিআইডি এটাকে হত্যা মামলা হিসেবে যখন গ্রহণ করে, তারপরে সিআইডির তরফ থেকে তদন্ত হয়, যেটা 10,000 পৃষ্ঠা আর সামথিং। বাট এটাও আমার মনে হয় যেন এটা ফরমাইশি তদন্ত এবং এটার মধ্যে অনেক ঘাটতি রয়ে গেছে। 27 তারিখে তদন্ত শুরু হওয়ার পর থেকে আমরা সেনাবাহিনীর যে সশস্ত্র বাহিনীর যে অফিসাররা ছিল, তারা ঘটনার গুরুত্বের ভিত্তিতে আমরা একটা আলাদা টিম হয়ে যাই নিজের থেকেই, যে আমরা এই তদন্তটাকে যতটুকু সম্ভব নিরপেক্ষ এবং যতটুকু সম্ভব তথ্য উদ্ঘাটনের চেষ্টা করব। এবং সামরিক অফিসাররাও যারা ছিল, জুনিয়র অফিসাররাও ছিল র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থায়, তারাও আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে। কিন্তু অফিসিয়ালি কোনো ডিপার্টমেন্টই আমাদেরকে কোনো তথ্য দিচ্ছিল না। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই যে একটা আমি বিদ্রোহ বলি বা হত্যাকাণ্ড বলি, বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেশ কিছু তদন্ত সংস্থা আছে। প্রথমটা হচ্ছে এনএসআই, দ্বিতীয় হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ হোম মিনিস্ট্রির আন্ডারে, আরেকটা হচ্ছে সশস্ত্র বাহিনীর আন্ডারে ডিজিএফআই। তাদের সবারই কিন্তু একটা অগ্রিম তথ্য দেওয়ার সুযোগ আছে, এবং অবশ্যই এই ঘটনার সাথে হয় তারা সম্পৃক্ত ছিল, না হলে তাদের ব্যর্থতার জন্য দায়ী করা প্রয়োজন। 3টা জাতীয় পর্যায়ের তদন্ত সংস্থা এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানে না, শুধু একটা লিফলেটের উপর ভিত্তি করে তারা শুধু তথ্য আদান প্রদান করছে, কোনো রকম প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। এমন একটা অনুষ্ঠান, বিডিআরের বাৎসরিক প্যারেড, যেখানে প্রধানমন্ত্রী 24 তারিখে উপস্থিত ছিলেন, 25 তারিখ রাত্রেও ওনার থাকা কথা ছিল ডিনারে, উনি অজ্ঞাত কারণে আগেই সেটা না বলেছিলেন, যেটা ঐতিহাসিকভাবে এটা কাস্টমারি ছিল যে বিডিআর ডিনারে প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম ছিলেন
ছিল, তখন প্রেসিডেন্ট এটাতে উপস্থিত থাকতেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী সবসময় ডিনারে থাকতেন। কিন্তু অজ্ঞাত কারণে 25 তারিখ রাত্রের ডিনার উনি বাতিল করেন আগে থেকেই। তো সেইগুলো বিষয় নিয়ে একটা সন্দেহের অবকাশ থেকেই যায় যে ইন্টেলিজেন্স এজেন্সি এতটা ব্যর্থ হওয়ার কথা না। আরও জানা যায় যেটা অগ্রিম তথ্য তারা জানতো কি হতে যাচ্ছে, কতটুকু জানতো, কোন লেভেলে কতজন হত্যার পরিকল্পনা ছিল, বাস্তবায়ন কে করেছে, এত ব্যাপকভাবে ছিল কিনা সে ব্যাপারে প্রশ্ন থেকে যায়। যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এক এক গ্রুপকে, বিদ্রোহের সাথে জড়িত এক এক গ্রুপকে এক এক রকম তথ্য দেওয়া হয় এবং সেটার সাথে বিডিআর অথরিটিকেও একটা মেসেজ দেওয়া হয় ডিজিএফআইয়ের তরফ থেকে যে আগামীকাল দরবারে কিছু সৈনিক কিছু দাবি দাওয়া নিয়ে আসবে, ডিজি যেন দাবি দাওয়াগুলোকে শৃঙ্খলার সাথে এগুলো গ্রহণ করে, বিবেচনা করে এবং সেটা সরকারের কাছে দিলে সরকার দাবি মেনে নিবে, তাতে বিডিআর অসন্তোষও দূর হবে, সরকারও একটা বেনিফিট পাবে। এই পরিপ্রেক্ষিতেই সকাল 9:25 যখন শুরু হয় বিদ্রোহটা, ডিজির একটা ভুল ধারণা, তার যে একটা সত্য মিথ্যা মিশ্রিত যে তথ্যটা তার কাছে ছিল, উনি হয়তো ধারণা করছিলেন এটাই সেই ঘটনা যে সম্পর্কে তাকে সতর্ক করা হয়েছে। বিদ্রোহীদের একটা গ্রুপকে বলা ছিল যে অফিসারদেরকে জিম্মি করে তাদের দাবি দেওয়া আদায় করা হবে। একটা মানে মেজরিটি গ্রুপ কিন্তু এটাই জানতো। তার ভিতরে একটা স্বল্প সংখ্যক ছিল গ্রুপ যারা জানতো প্রয়োজনে 1-2জনকে আহত করা হবে ডিজি সহ। আরও ছোট একটা গ্রুপ জানতো 1-2জনকে প্রয়োজনে হত্যা করা হবে এবং মাস্টার প্ল্যান যেটা ছিল সমস্ত অফিসারকে হত্যা করা হবে, যেটা যারা কার্যকর করেছে তারাই শুধু জানতো এবং এটার পিছনে যারা জড়িত, যাদেরকে এখনো সামনে আনা সম্ভব হয় নাই, যাদের ব্যাপারে তদন্ত করা সম্ভব হয় নাই। সামরিক যে কোনো স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজিওর বলে যে কোনো একটা ঘটনার রিয়াকশনটা কি হবে। যখনই কোনো একটা ক্রাইসিস হয়, সামরিক বাহিনীতে নিয়ম আছে যে সব অফিসাররা তাদের অফিসে চলে যায়। যখনই কোনো একটা দুর্ঘটনা বা আওয়াজ শোনা গেল যে যেখানেই থাকুক, ছুটি থাকলেও সে অফিসে রিপোর্ট করবে, তার ইউনিটের ভিতরেও যদি কোনো কাজে ব্যস্ত থাকে সব কাজ ছেড়ে সে তার নিজ অফিসে ফেরত যাবে। সেই হিসেবে যখনই বিদ্রোহের সূচনা হয় তখনই কিন্তু দরবার হল ছেড়ে সব অফিসারদের তার নিজ নিজ কার্যালয়ে চলে যাওয়ার কথা। তাহলে কিন্তু একসাথে এইভাবে অফিসারদেরকে হত্যা করা সম্ভব ছিল না। এই যে ডিজি সব অফিসারদেরকে নিয়ে দরবার হলের মধ্যে থাকলো, ওনার ধারণা শেষ পর্যন্ত আমার মনে হয় ছিল যে এটা সেই বিডিআরের সেই দাবি দেওয়ার বিষয় যেটার বিষয়ে তাকে জানানো হয়েছে। কিছু দাবি দেওয়া থাকবে, কিছু শৃঙ্খল বিডিআর থাকবে এবং এইটাকে ফলস প্রমাণ করার জন্য যে এটা প্রকৃত হত্যাযোগ্য না, শুরুর দিকে আপনার 9:30 থেকে 9:25 ঘটনাটা ঘটে। 9:05 মধ্যে যে দরবার হল ঘিরে ফেলে যে সৈনিকরা গোলাগুলি করে তারা আসলে প্রকৃত বুলেট ফায়ার করছিল না। বাংলাদেশ সেনাবাহিনী বা বিডিআরে একরকম ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ফায়ার হয় প্রশিক্ষণের জন্য, শুধু আওয়াজ হবে কিন্তু বুলেট বের হবে না। এই সৈনিকরা দরবার হলকে ঘিরে ওই ব্ল্যাঙ্ক ফায়ার করতেছিল। ব্ল্যাঙ্ক ফায়ার বোঝার নিয়ম হচ্ছে যে গুলি হচ্ছে কিন্তু কোথাও লাগার আওয়াজ পাওয়া যাচ্ছে না, দরবার হলের দিকে ফায়ার হচ্ছে বা কোথাও হিট হচ্ছে না। তো ওরাও ধারণা করে নিচ্ছে এটাই সেই নাটকের একটা অংশ। এটাও কিন্তু তাদেরকে ভিতরে থাকতে মানে দরবার হল ছাড়তে নিরুৎসাহিত করে নাই, যে আমরা একসাথে থাকি, সবাই ফেরত আসবে, আবার দরবার হবে। বাট প্রথম থেকে যদি তারা দেখতো যে গোলাগুলির সম্ভাবনা বা প্রকৃত বিদ্রোহ হয়ে গেছে এবং সেটা সহিংস এবং যে কোনো রকম কার্যক্রমে তারা প্রস্তুত, তাহলে কিন্তু এই দরবার হল থেকে 100 গজের মধ্যে ছিল 5 নম্বর গেট, ওইটা দিয়ে কিন্তু সব অফিসাররা বেরিয়ে চলে যেতে পারত। এটা যে ঘটে নাই, কারণ হচ্ছে যে বিভিন্ন গ্রুপকে বিভিন্ন রকম তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল। 21 তারিখে একটা লিফলেট ছাড়া হয় বিডিআরের ভিতরে, যেটার মধ্যে এই দাবি দেওয়া সংক্রান্ত কথা ছিল এবং 24 তারিখ মানে 25 তারিখ রাত্রে মানে ঘটনাটা ঘটে। 24 তারিখে ডিজিএফআইয়ের একজন অফিসার এসে রাইফেল সিকিউরিটি ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ ইবনে আমিনের সাথে এই আগামীকাল দাবি দেওয়া উঠতে পারে বা এই সংক্রান্ত, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ডিজি জেনারেল শাকিল এবং ডিজিএফআইয়ের ডিজি তারা ব্যাচমেট মোল্লা ফাজলে একবার, সেই হিসেবে একটা মেসেজ দেওয়া হয়েছিল
সেটাতেই মনে হয় যত রকম ভুল বোঝাবুঝি ডিজি লেভেলে হয়েছে। যখন লিফলেটের বিষয়টা ডিজিকে জানানো হয়, লিফলেট পাওয়ার সাথে সাথে 22 তারিখ থেকেই আপনার গার্ডস, বিভিন্ন অ্যামুনিশন ডাম, কোয়ার্টার গার্ড, যেখানে অস্ত্র থাকে, গোলাবারুদ থাকে, সেই স্থানগুলোকে অফিসার গার্ড নিয়োগ করা হয়। মানে রাত্রে কোয়ার্টার গার্ডে অফিসার থাকতো এবং অ্যামুনিশন ডাম্পেও রাত্রে অফিসার নিয়োগ। এটা হচ্ছে আপনার এমার্জেন্সি যে কোনো সিকিউরিটি সিচুয়েশনের যে নিয়ম, এইটুকু প্রতিরক্ষামূলক ব্যবস্থা লিফলেটের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছিল। আর আগের রাত্রে যে খবর, সেটাতে আমার মনে হয় মেইনলি ডিজি মিসলিড হয়েছে এবং এটাই ইন্ডিকেট করে যে জেনারেল ফজলে আকবর এটার সাথে জড়িত। এবং ডিজিএফআইয়ের পরবর্তী কার্যক্রমগুলোও তাদের পিডিআরের ভিতরে কমিশনের সামনে তারা এসে প্রথম বলে আমাদের বিডিআর সম্পর্কে কোনো জানার কোনো তথ্য উপায় ছিল না, আমরা জানতাম না। আমি যেহেতু ডিজিএফআইতে নিজে চাকরি করেছি, আমি তখন তাকে স্মরণ করাই, ডিজিএফআইতে একটা প্যারা মিলিটারি উইং আছে এবং সেটার দায়িত্বে একজন লেফটেন্যান্ট কর্নেল আছে, তার সাথে বাকি আরও অফিসার আছে, টিম আছে। তাহলে এই উইংটার কাজ কি? তখন কিন্তু এটার উত্তর তারা দেয়নি। তার মানে তারা এই উইংটা পুরোপুরি ইনভলভ ছিল বিদ্রোহের পক্ষে, বিদ্রোহ দমনে না। এনএসআইয়ের তরফ থেকেও আমি মনে করি এনএসআইয়ের ডিজিও বিষয়টা জানতো এবং যেটা জানা যায়, আমার তদন্ত সাপেক্ষে ফোন নাম্বার ট্র্যাকিং যদি ডিলিট না করা হয়ে থাকে, ডিজি এনএসআই 25 তারিখে সকালে 9টার দিকে প্রাইম মিনিস্টারকে রিপোর্ট দিয়েছিলেন যে আধা ঘন্টার মধ্যে বিডিআরে কিছু একটা হতে যাচ্ছে বা যা হওয়ার সেটা হতে যাচ্ছে। মানে এটাই হচ্ছে জাতির জন্য সব থেকে একটা দুর্ভাগ্যজনক বিষয়। ডিজিএফআই বা এনএসআইয়ের অফিসারদেরকে যখন ডাকা হয় কমিশনে, তারা এমন একটা ভাব দেখায় যে মনে হয় যেন আমি রাস্তার থেকে কোনো দর্শককে ডেকে কোনো একটা ঘটনার বিষয়ে জানতে চাচ্ছি। এবং যে অফিসারটা ব্রিগেডিয়ার খালেদ আল মামুন 25 তারিখে সকাল 10:30, খুব সম্ভব ম্যাক্সিমাম 10:30 থেকে 26 তারিখ রাত পর্যন্ত আম্বালা সুইটসে তার অফিস সেট আপ করে বিদ্রোহীদের সাথে কিছুক্ষণ পর পর পলিটিশিয়ান এবং বিদ্রোহী এদের সাথে মিলে মিটিং করছে। উনি তার স্টেটমেন্টে উনি কখন এসেছিলেন, কখন নাস্তা করেছেন, কখন কাপড় পাল্টিয়েছেন, এই তথ্য কমিশনকে দিয়েছেন। উনি বিদ্রোহীদের সাথে কি আলাপ করেছেন, কি নেগোসিয়েশন হয়েছে, কারা প্রাইম মিনিস্টারের যমুনাতে মিটিং করতে গিয়েছে প্রাইম মিনিস্টারের সাথে, এই ব্যাপারেও কোনো তথ্য ছিল না। তার স্টেটমেন্টে কোনো রকম কমিশনের চাহিদা মোতাবেক কোনো তথ্য তারা প্রদান করেনি। বারবার প্রশ্ন করা সত্ত্বেও অত্যন্ত দুঃখজনকভাবে তারা বিষয়টা এড়িয়ে গিয়েছে। তারা কবে এসছে, কতক্ষণ ছিল, কি করেছে, তারা ঘুমায়নি, তারা খায়নি, কাপড় পাল্টায়নি, কখন কাপড় পাল্টিয়েছে, এই সমস্ত গল্প করে চলে গেছে। এবং একই ঘটনা করেছে আপনার ওই সিআইডির যে আবুল কাহার আকন্দ ছিল, সেও তাকে যখন তদন্ত কমিশন ডাকে, সেও প্রায় 40-45 মিনিট ধরে মানে তার পছন্দের একটা গল্প কমিশনের সামনে বলে। সবাই নীরবভাবে তার কথা শুনলেও আমিও তাকে চ্যালেঞ্জ করে আমি বলছি, আপনি যদি সত্যি কথা না বলতে চান, ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম, জাস্ট গেট আউট। আমি তাকে কমিশন থেকে বের করে দিয়েছি কারোর অনুমতি ছাড়া। ইউ আর ওয়েস্টিং আওয়ার টাইম, এবং খুব খারাপ ভাষায়, যে আপনি নিশ্চয়ই মনে করতেছেন এতগুলা বেকুব বা গাধা আপনার সামনে দাঁড়ায় বসে রয়েছে, ইউ আর টকিং ইন এ ম্যানার। সাথে সাথে সে উঠে চলে যায়। আবুল কাহারের তদন্তের পরিপ্রেক্ষিতে কিন্তু মামলা হয়েছে। কমিশনের তদন্ত কিন্তু এখনো ওইভাবেই রয়ে গেছে, যদিও এটা ইনকমপ্লিট। সেনাবাহিনীর তদন্তটা আরও খারাপ পর্যায়ে, মানে ওটা কোনো তদন্তই হয়নি বলা যেতে পারে, যেহেতু তাদের কোনো সাক্ষীকে সাক্ষ্য গ্রহণের সুযোগ দেওয়া হয় নাই। আর কমিশনের যে ঘটনাটা ঘটেছে, যখন আমরা ওই সামরিক টিমটা নিয়ে কাজ করছি এবং অন্যান্য সদস্যরা বা সরকারের পছন্দের লোক যারা কমিশনে ছিল, তারা দেখে যে এই বিষয়টা সশস্ত্র বাহিনীর এরা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং তারা রিপোর্টটা তৈরি করতেছে যেটা হয়তো সরকারের পছন্দ হবে না। তখনই তারা ষড়যন্ত্র করে এবং তারা চিহ্নিত করে যে এটার মূল নাটের গুরু হচ্ছে আমি। সেই পরিপ্রেক্ষিতে তারা আমার উপরে একজন কোঅপ মেম্বার নিয়োগ করে, ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম। এর আগে আমার অফিসে একাধিক অফিসার ভিজিট করে, এর তো আপনার স্ক্রিপ্টে আসবে না। আমাকে সরাসরি অফার দেওয়া হয় আমি যেন একটা ক্লিন রিপোর্ট, এই সমস্ত রিপোর্ট নিয়ে কোনো ঝামেলা না করে একটা ক্লিন রিপোর্ট সই করি, তার বিনিময়ে পদোন্নতি এবং আমার পছন্দের পোস্টিং আমাকে দেওয়া হবে। এটা আমি যখন সরাসরি নাকচ করে দিই, তারপরে 2 দিন 3 দিন পরেই দেখি একজন কোঅপ মেম্বার নিয়োগ হয়, যিনি আমার কোর্স, আমার 1 কোর্স সিনিয়র।
তো কোঅপ মেম্বারের যেটা নিয়ম, তো যে কোনো কমিশনে কোনো একটা বিশেষ স্পেশালিস্ট বিষয়ে কোনো মতামতের জন্য মেম্বারকে কোঅপ্ট করা হয়। ইট কুড বি মেডিকেল ইস্যু, ইট কুড বি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ইস্যু, যেটার ব্যাপারে কমিশনের মেম্বাররা অভিজ্ঞ না বা তারা হয়তো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন, সেই ক্ষেত্রে কোঅপ মেম্বার আসে। বাট এই ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই কোঅপ মেম্বার আসে এবং উনি আমার থেকে সব কাগজপত্র নিয়ে নেন। এবং এই কোঅপ মেম্বারের সাথে যিনি আরেকজন সহযোগিতা করেন, তিনি হচ্ছেন যিনি বিমান বাহিনীর সদস্য ছিলেন, এয়ার কমোডর সানাউল হক। এই রফিকুল ইসলাম আর সানাউল হক মিলে এই তদন্ত কমিশনের অনেক তথ্য তারা সরিয়ে ফেলে, যেগুলা আমাদের রিপোর্টের মধ্যে আসতে পারত সংযুক্তি হিসাবে। তাদের অজুহাত ছিল এটাই, যেহেতু অফিসিয়ালি কোনো তথ্য আসছিল না, তদন্ত কমিশনের কোনো তথ্য অফিসিয়ালি আমরা পাচ্ছিলাম না, বাট ব্যক্তিগতভাবে যেই তদন্ত ছিল র্যাবের অফিসার এসে ব্যক্তিগতভাবে আমাকে তো এভিডেন্স দিয়ে যাচ্ছে, ডকুমেন্টস দিয়ে যাচ্ছে, সিডি, তখন তো ফ্লপি ড্রাইভ, পেন ড্রাইভ ছিল না, ফলে ফ্লপি ড্রাইভ দিয়ে যায়, ভিডিও ক্লিপ দিয়ে যায়। তো এই জিনিসগুলো আমি কমিশনে আমাদের ফাইন্ডিংসের মধ্যে ইনক্লুড করছিলাম, কিন্তু রফিক এসেই বলে যে এটা তো অফিসিয়াল কোনো ডকুমেন্ট না, এটা তো কেউ ফরওয়ার্ড করে নাই, এগুলো কিভাবে আমরা ইনক্লুড করব। সেই হিসেবে সেইগুলো বাদ দিয়ে মোটামুটি একটা ফরমাইশি তদন্ত কমিশন রিপোর্ট তৈরি করে এবং আমাকে শুধু স্বাক্ষরের জন্য ডাকা হয়। প্রথম দিন আমি স্বাক্ষর করতে যখন আমি ধরেন প্রায় 15-20 দিন আমি নিষ্ক্রিয় ছিলাম ব্রিগেডিয়ার রফিক জয়েন করার পরে। আমাকে শুধু ডাকা হয় যে আপনি আসেন, সই করে আমরা সবাই রিপোর্ট সই করব। রিপোর্ট সই করতে যেয়ে দেখি 8-10 কপি সিগনেচার পেজ, নো রিপোর্ট, রিপোর্ট টেবিলের উপরে ছড়ানো ছিটানো রয়েছে, কম্পাইল্ড কোনো রিপোর্ট না। বাট একটা পেজের মধ্যে সভাপতি সহ সবাই সিগনেচার করে শুধু আমার সিগনেচারের জন্য অপেক্ষা করতেছে। তা আমি দেখলাম 8-10টা পেজের মধ্যে সবাই সিগনেচার করে রাখছে। আমি তখন প্রশ্ন করি যে এটা কি আমি কি স্পেসিমেন সিগনেচার দিতে আসছি না আমি কোনো রিপোর্ট সই করতে আসছি? বলে না, এইটাই রিপোর্ট কম্পাইল করে ওটার মধ্যে অ্যাড করা হবে। বলে আমাকে তো তাহলে রিপোর্টটা দেখতে হবে কি রিপোর্ট তৈরি হয়েছে। বলে আমি যেহেতু রিপোর্ট তৈরি হয়নি আমি ফেরত চলে আসি। আমাকে কিন্তু বসতে বলা হয় না বা রিপোর্ট দেখতেও দেখারও কোনো সুযোগ দেওয়া হয় না। এরও প্রায় দিন 7 পরে আবার আমাকে ডাকা হয়। তখনও কিন্তু একটাই মাত্র কপি, তাও ক্লিপ লাগানো হওয়া উচিত। 8 কপি 10 কপি বা 6 কপি রিপোর্ট যদি তৈরি হয়ে থাকে সেটা বাইন্ডেড হবে, সিগনেচার পেজ থাকবে। বাই দিস টাইম আমি কিন্তু প্রস্তুতি নিয়ে নেই যে আমার কী করণীয়। বই যেহেতু বান্ধানোর পরে আমাকে হয়তো ডাকা হবে, সেই জন্য আমি সিগনেচারের উপরে যা কিছু লেখার আমি লেখার সিদ্ধান্ত নেই। আমার এই তদন্ত রিপোর্ট সম্পর্কে আমার যে মতামত সেটা আমি সিগনেচারের উপরে অল্প কথাই লেখার সিদ্ধান্ত গ্রহণ করি। আমি যে নোট অফ ডিসেন্ট আমার সিগনেচারের উপরে লিখি, আমি স্বাক্ষর করার সময় আমার নোট অফ ডিসেন্ট সিগনেচারের উপরে এন্ডোর্স করি। আমি জানি, আমার সন্দেহ হয় যে আমি আলাদা কোনো পেজে যদি আমার অবজেকশনটা লিখি তাহলে হয়তো এটা ডকুমেন্ট হিসেবে নাও ইনক্লুড থাকতে পারে বা এটা ছিঁড়ে ফেলতে পারে কেউ। সেই হিসেবে আমি সিগনেচারের উপরে ছোট্ট কথা, আমারই এক জ্যেষ্ঠ শিক্ষক মিলিটারি একাডেমির, ওনার সাথে অত্যন্ত সিনিয়র শিক্ষক, উনি আমাকে হেল্প করেন এবং আমাকে এসে এই শব্দ চয়ন ঠিক করতে সহায়তা করেন। এটাতে লেখা ছিল, একটি সুশৃঙ্খল বাহিনীর এহেন বিদ্রোহে সম্পৃক্ততা ও দায়বদ্ধতা জাতীয় স্বার্থে নিরপেক্ষ ও গুরুত্বের সাথে বিবেচনা না করা মোটেও বিধেয় নয়। আমি মনে করি এই কথার মধ্যে সম্পূর্ণ রিপোর্টটাকে আমি নাকচ করে দিয়েছি। এরপরের থেকে এটার সাথে আমার আর কোনো সম্পৃক্ততা ছিল না। পরবর্তীতে যেদিন রিপোর্টটা জমা হবে সেদিন আবার আমাকে ডাকা হয়। তখন আমার নিজের ভিতরে একটু প্রশ্ন জাগে যে রিপোর্ট তৈরিতে আমার কোনো অবদান নাই, সেটা জমা দেওয়ার সময় ফটো সেশনে আমি কেন থাকবো? তা স্বাভাবিকভাবে 2-3 দিন ডেট পরিবর্তনের পরে যেদিন ডেট ফিক্স হয় সেদিন কাকতালীয়ভাবেই হোক বা কিছুটা ইচ্ছাকৃত আমি অসুস্থ সিএমএইচে যাওয়াই ডাক্তার আমাকে রেস্ট করতে বলে। তো যেটা নিয়ম, আমাকে যদি ডাক্তার 2 দিনের রেস্ট দেয়, একটা স্লিপ দেয়, এসআইকিউ বলে, সিক ইন কোয়ার্টার, আমি ওইটা আমার ঊর্ধ্বতনকে পাঠিয়ে দিই এবং আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পথে ফোন আসে যে আজকে 4টার সময় বা 3টার সময় রিপোর্ট জমা হবে। তখন আমি তাকে জানাই যে আমি তো থাকতে পারছি না, মানে আমি ফটো সেশনের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, যার ফলে আমার অসুস্থতার কারণ দেখেও আমি না বলে দিই। দিন 7 পরে আমার কৈফিয়ত চাওয়া হয় যে এইরকম জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি কেন উপস্থিত ছিলাম না।
তখন আমাকে যদিও 3 দিন বা 7 দিন সময় দেওয়া হয়েছিল, আমি মনে হয় হাফ অ্যান আওয়ারের মধ্যে, আধা ঘন্টা 30 মিনিটের মধ্যে আমি উত্তর দেই যে তদন্ত রিপোর্ট প্রস্তুতিতে, তদন্ত কার্যক্রমে আমার প্রায় 1 মাস আমার প্রয়োজনীয়তা কেউ অনুভব করে নাই, সেটা জমা দেওয়ার সেশন কি করে জাতীয় গুরুত্বপূর্ণ হয়। আমার তদন্তে অংশগ্রহণ যদি জাতীয় গুরুত্বপূর্ণ না হয়, জমা দেওয়াটা কোনো জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে হয় কি করে, এটা আমার বোধগম্য নয়। এই কথা বলি, এবং এরপরে আমার উপরে বিভিন্ন রকম চাপ, বিভিন্ন রকম হয়রানি চলতে থাকায় একটা পর্যায়ে আমি চাকরি ছাড়তে বাধ্য হই। মূল বিষয় হচ্ছে যে এই হত্যাকাণ্ডের তদন্ত তৎকালীন সরকার সত্যিকার অর্থে চায় নাই, যে কারণে এটা তো প্রথম কমিশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বায়ক করা হয়, মির্জা কামরুল ইসলামকে ডেপুটি কনভেনার করা হয়। পরবর্তীতে যেটা চেঞ্জ হয়, সেটার স্কোপটা ছিল মাত্র পটভূমি, কারণ উদ্ঘাটন এবং অন্যান্য প্রাসঙ্গিক সুপারিশ। অন্যান্য প্রাসঙ্গিক সুপারিশের আগে তো হত্যাকাণ্ড কে ঘটালো, শাস্তির সুপারিশ করতে হবে, পরিকল্পনাকারী কারা ছিল তাদেরকে বের করতে হবে। এই ব্যাপারে কোনো উদ্ঘাটন যেহেতু ছিল না, মানে কোনো কমিশনের কোনো দায়িত্বের মধ্যে ছিল না, এটাতেও প্রমাণ করে যে সত্যিকার অর্থে তদন্ত কমিশন কাজ করুক এটা চায় নাই। দ্বিতীয় হচ্ছে যে এটা একটা মিলিটারি সিচুয়েশন ছিল। বিডিআরের শৃঙ্খলা বাহিনী যারা অস্ত্র হাতে দায়িত্ব পালন করে, তারা যদি যে কোনো সত্যিকারে বিদ্রোহ করে, এটাকে নিষ্ক্রিয় করার জন্যে ট্রেন্ড নেগোসিয়েটর সেনাবাহিনীতে মজুদ ছিল এবং এটাকে সশস্ত্র বাহিনী কর্তৃক নেগোসিয়েশন করা প্রয়োজন ছিল। কিন্তু আমরা কি দেখলাম, প্রথম এই সিনে চলে আসলো মিডিয়া, মুন্নি শাহ এসে বিডিআরের কথাগুলো পাবলিকলি ছড়িয়ে দিল। ভিতরের অফিসারদের কথা কিন্তু প্রশ্ন করে নাই, তারা বিদ্রোহীদের কাহিনী ছড়ালো এবং যে কথা তারা বলল সেটা কোনো অবস্থাতেই 57 জন অফিসারকে হত্যা জাস্টিফাই করে না। তারপরে আমরা দেখলাম সশস্ত্র বাহিনীকে তারা অপারেশন করা বা এটা নিষ্ক্রিয় করা সুযোগ থাকা সত্ত্বেও 9:25 বিদ্রোহ শুরু হয়। 9:50 র্যাবের ডিটাচমেন্ট দরবার হল থেকে 100 গজের মধ্যে উপস্থিত ছিল, তাদেরকে ঢুকতে নিষেধ করা হলো। কে করলো? র্যাবের ডাইরেক্টর অ্যাডমিন, যার একটা রাজনৈতিক পরিস্থিতি ছিল, কর্নেল রেজানুর বাহাদুর নাসিমের কাজিন। তো সে তখন ওই ডিটাচমেন্টকে ঢুকতে নিষেধ করে। 9:50 10টার মধ্যে আরেক ডিটাচমেন্ট 4 নম্বর গেটে এবং 3 নম্বর গেটে উপস্থিত হয়, তাদেরকেও ভিতরে ঢুকতে নিষেধ করে। আমি দেখলাম সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন বলছেন 10টার থেকে 11:30 থেকে 11টার মধ্যে ম্যাক্সিমাম হত্যাকাণ্ড হয়েছে এবং আর্মিকে উনি 10:30টার সময় ঢুকতে দেন নাই। কেন? ভিতরে রকেট লঞ্চার এবং হেভি অস্ত্রশস্ত্র নিয়ে বিডিআর অবস্থান নিয়েছিল। কিন্তু এটা সারা দেশ, তদন্তকার সাথে সম্পৃক্ত সবাই জানে। সিসিটিভি ফুটেজ স্পষ্ট শো করে 11:15টার পরে বিদ্রোহীরা অস্ত্র ভাণ্ডার ভাঙে, অ্যামুনিশন স্টোরে যায়। তা 11:15টার সময় যদি ভাঙা শুরু করে, সেই অস্ত্র নিয়ে গেটে লাগিয়ে সেটাকে কার্যক্ষম অবস্থায় ডিপ্লয় করতে 12টার আগে কোনো অবস্থায় সম্ভব ছিল না। তার মানে এই 10:30টার থেকে 12টা পর্যন্ত সেনাবাহিনী যে গেটে অবস্থান নিয়েছিল, তারা ওইখানে যদি অপারেশন করত, বিডিআরের অস্ত্রধারীদের পকেটে 100 রাউন্ডের বেশি গুলি ছিল না পার সৈনিক, যেখানে সেনাবাহিনী অনেক ওর থেকে হেভি অস্ত্র নিয়ে গেটে উপস্থিত ছিল। 12টার পরে তারা হেভি অস্ত্র নিয়ে আসে, কিন্তু 12টার আগ পর্যন্ত কিন্তু তাদের কাছে গার্ড ডিউটিতে যে সমস্ত অস্ত্র রাখা হয় সব মিলায় কত হবে, 3000 রাউন্ড। পিলখানার ভিতরে লুজ অ্যামুনিশন আমি ধরতে পারি 5000 রাউন্ড, এর বেশি ছিল না। বাট সেনাবাহিনী যারা গেটের সামনে ছিল, তাদের কাছে কমপক্ষে 50,000 থেকে 1 লক্ষ রাউন্ড গুলি ছিল। তো সুতরাং এর কাছে বিডিআর কিছুই করতে পারত না। এবং সেটা অবশ্যই 12টার আগে যদি অপারেশন লঞ্চ হতো, 10:30টার থেকে আগে লঞ্চ হলে কোনো হত্যাকাণ্ডই হতো না। 11টার মধ্যে যদি লঞ্চ হতো, ম্যাক্সিমাম আমরা 15 জন ডিজি সহ হয়তো 15 জনকে হারাতাম। বাকি এই 57 জনের বাকি অফিসারদেরকে জীবন বাঁচানো, অফিসারদের পরিবারের বা সহায় সম্পত্তি যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো থেকে হয়তো বাঁচানো সম্ভব হতো।